প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ব্যবস্থাপনা বিভাগের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি আজকে তোমাদের লেকচার 10 অর্থাৎ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজিং ইনভেন্টরিজ ইন এ সাপ্লাই চেইন, এইটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের দেখবা যে আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির টপিক সিলেবাস, সেই সিলেবাসের যে 10 নম্বর যে টপিকস, সেই 10 নম্বর টপিকসটি হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ম্যানেজিং ইনভেন্টরিজ ইন এ সাপ্লাই চেইন। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখো, শুরুতেই আমাদের এই অধ্যায়ের যেটি জানতে হবে সেটি হচ্ছে যে ইনভেন্টরি আসলে কি জিনিস। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইনভেন্টরি বলছে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ গুডস অন হ্যান্ড or held by a merchandising company for resell to customers। এখানে দেখো, এখানে আমরা সাধারণত মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য যেটাকে বলি, সেটাকে বলা হচ্ছে যে আসলে এটা একটা পণ্যের পরিমাণ যতটুকু পণ্য হাতে থাকে, অন হ্যান্ড যতটুকু হাতে থাকে, অর হেল্ড বাই এ মার্চেন্ডাইজ কোম্পানি, বা একটা মার্চেন্ডাইজ কোম্পানির দ্বারা যে সংগঠিত হয় সেটা কি হয় বলছে যে ফর রিসেল টু কাস্টমার্স। অর্থাৎ দেখা গেল যে হয়তো মানে আমাদের বর্তমানে আমাদের কাছে রয়েছে এবং যেটি অবশ্য বিক্রয়ের জন্য উপযোগী। অর্থাৎ আমরা এভাবেও কিন্তু আরেকটিভাবে সংজ্ঞায়িত, অর্থাৎ আমরা বুঝলাম যে এই ঘটনাটা এরকম। আরেকটি বিষয় দেখো, যে সকল প্রতিষ্ঠান আসলে দ্রব্য সামগ্রী বা বস্তুগত যে সামগ্রী উৎপাদন করে বা যারা বন্টন বা বিনিময়ের সাথে যারা সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবে যে মজুদ পণ্য আসলে সে সকল প্রতিষ্ঠানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আসলে মজুদ পণ্যটা তাহলে কি আমরা বলতে পারি যে এর একটা গুরুত্বপূর্ণ কিন্তু চলতি সম্পদ। নিঃসন্দেহে ইনভেন্টরি কিন্তু দেখবা যে এটা কিন্তু আমাদের একটা কারেন্ট অ্যাসেট, এবং এই কারেন্ট অ্যাসেট যা ব্যবহার এবং ব্যবহারের মানে বিক্রয়ের জন্য প্রতিষ্ঠানকে কিন্তু জমা রাখতে হয়। তাহলে আমরা এখানে বলছি যে যেটা আমাদের হাতে আছে কিংবা বিক্রয়ের জন্য যেটি আমাদের উপযোগী রয়েছে, সেটির যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটাই হচ্ছে আমাদের এখানকার ইনভেন্টরি। তো এই ইনভেন্টরিকে আবার দেখো কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, আরেকটি হচ্ছে ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস যাই বলি না কেন, আরেকটি হচ্ছে ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, আর সব শেষে হচ্ছে সাপ্লাইজ। তাহলে দেখো, এই শুরুতেই যে ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল, সেখানে কি বলা হচ্ছে যে সাধারণত যে সকল প্রতিষ্ঠান আসলে উৎপাদন কাজের সাথে জড়িত, সে সকল প্রতিষ্ঠানে কিন্তু উৎপাদনের যে সাবলীল গতি, এই গতিটা বজায় রাখার জন্য কিন্তু যেসব কাঁচামাল আসলে জমা রাখা হয়, সেগুলোকে কিন্তু বলা হচ্ছে কাঁচামালের মজুদ, অর্থাৎ ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল। তাহলে এটা হচ্ছে কাঁচামালের মজুদ। আরেকটা কি বলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস ও ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, অর্থাৎ আমাদের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যেসব চলতি দ্রব্য, মানে যা সম্পূর্ণ কিংবা দেখা গেল হয়তো চূড়ান্ত পণ্যে এখনো পরিণত হয় নাই, এরকম যে মানে পণ্যগুলো রয়েছে যেগুলো হয়তো উৎপাদনের পথে, এগুলোকে আমরা বলবো ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর ইনভেন্টরি অফ ফিনিশড গুডস কোনগুলো, অর্থাৎ সকল ধরনের মজুদের মধ্যে ধরো যে তৈরি পণ্যের মজুদ কিন্তু সবচেয়ে বেশি হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তৈরি পণ্যের মজুদ কিন্তু সবচেয়ে বেশি হবে, এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন সকল ধরনের যে ব্যবসায় প্রতিষ্ঠান, সেই ব্যবসায় প্রতিষ্ঠানে যে সকল পণ্য বিক্রয়ের জন্য মূলত জমা রাখা হয়, সেই সকল পণ্যকে কিন্তু আমরা বলবো সেটি হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে ইনভেন্টরি অফ ফিনিশড গুডস। আর সবশেষে যেটা দেখো সাপ্লাইজ লেখা আছে, সরঞ্জামাদি, যেটা আমরা সাধারণত বলে থাকি যে আসলে অফিসের প্রয়োজনে কিন্তু অনেক সময় আনুষঙ্গিক অনেক দ্রব্যাদি তোমার হচ্ছে সামগ্রী রাখা লাগে। এই আনুষঙ্গিক যে সামগ্রী, সেই সামগ্রীগুলোকে বলা হচ্ছে সরঞ্জামাদি, বা ইংরেজিতে সেটিকে বলে সাপ্লাইজ। আসলে কি জানো, যে মজুদ ব্যবস্থাপনায় কিন্তু এ ধরনের মজুদ কিন্তু পণ্য হিসেবে আলোচনায় আসবে না। মূলত আসলে সাপ্লাইজ ব্যবহার যদি হয়, সেটি যদি যদি ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে সেই সাপ্লাইজকে কিন্তু অবশ্যই তখন আবার খরচ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তো এটি ছিল আসলে ইনভেন্টরির 4টা টাইপ আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আসলে মজুদ পণ্যের কিছু বৈশিষ্ট্য আমরা যদি বলি, তাহলে বলবো যে আসলে মজুদ পণ্য কিন্তু এর সঙ্গে কিন্তু কিছু কিছু ব্যয় জড়িত থাকে। আমরা একটু পরে সেটিকে আলোচনা করব, যেমন ফরমায়েশ ব্যয়, বা হচ্ছে সংরক্ষণ ব্যয়, বা হচ্ছে পরিবহন ব্যয়, এই সব কিছু ব্যয় রয়েছে, সেই ব্যয়গুলো। আবার মজুদ পণ্যের সাথে কিন্তু দেখবা যে ব্যবসায়িক এবং আর্থিক উভয় ধরনের কিন্তু ঝুঁকি জড়িত।
এবং চলতি মূলধনের কিন্তু একটা বড় অংশই আমরা বলতে পারি যে মজুত পণ্য। এটিও কিন্তু একটা বৈশিষ্ট্য। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে বলবো যে যে চলতি সম্পদগুলো রয়েছে সেই চলতি সম্পদগুলোর মধ্যে কিন্তু মজুত পণ্যের ঝুঁকিও সবচেয়ে বেশি। হ্যাঁ, এরকম কিছু কিছু ছিল যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে ইনভেন্টরির যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছিলাম সেগুলো। আবার দেখো যে মজুদ মূল্যায়নের যখন করব তখন সে সময় কিন্তু আসলে সে সময় দেখা যাবে যে পরিমাণে কিন্তু ঘাটতি দেখা দিতে পারে বা ঘাটতি হতে পারে। সেই সময় যখন মূল্যায়ন করা হবে সেই সময় যত ইনভেন্টরি শর্টেজ দেখা দেয় সাধারণত। তো এই জিনিসগুলো আবার দেখো আমরা যদি ইনভেন্টরির আরেকটি দেখো তাহলে আমরা কি দেখলাম, ইনভেন্টরি আমরা বলছি যে ইনভেন্টরি হচ্ছে এমন একটি জিনিস যা চলতি সম্পদ এবং যা একটা তোমার হচ্ছে যে প্রতিষ্ঠান যে স্বাভাবিক যে কার্যক্রম পরিচালনা বা স্বাভাবিক যে পরিচালনার অংশ, সেই স্বাভাবিক পরিচালনার যে অংশ, সেই অংশের যে আমরা দেখতে পাচ্ছি যে অংশ হিসাবে কিন্তু ভবিষ্যতের যে বিক্রি, সেই ভবিষ্যতের বিক্রয়ের জন্য কিন্তু বা উৎপাদনের কার্যের ব্যবহারের জন্য কিন্তু যে মজুতটুকু করে রাখবে বা যতটুকু জমা করে রাখবে সেই জমাটাকে আমরা বলতেছি সাধারণত সেটি হচ্ছে ইনভেন্টরি। তো যাই হোক, চলো এবারে প্রিয় শিক্ষার্থী আমরা পরের টপিক্সে যাব। অর্থাৎ পরের টপিক্স আমাদের কাছে আছে ফ্যাক্টরিং ডিটারমাইনিং, বলছে ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য সাইজ অফ ইনভেন্টরি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইনভেন্টরির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য সাইজ অফ ইনভেন্টরি। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মানে আমরা কি কি জিনিসগুলোকে, অর্থাৎ মজুদের পরিমাণের যে প্রভাব বিস্তারকারী উপাদান, সেই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আসলে কি কি হতে পারে। অর্থাৎ মজুদের যে সাইজ, সেই সাইজের যে বৃদ্ধির উপাদান, সেই বৃদ্ধির উপাদানগুলো আসলে কি কি হতে পারে। দেখো শুরুতেই যে লেভেল ডিমান্ড অফ ফিনিশড গুডস বলা হচ্ছে, যে লেভেল ডিমান্ড অফ ফিনিশড গুডস এখানে কেমন বলছে যে চূড়ান্ত পণ্যের যে চাহিদা, এক নম্বরে দেখো বলছে চূড়ান্ত পণ্যের চাহিদা। এটা কেমন জিনিস বলা হচ্ছে যে আসলে তোমরা খেয়াল করে দেখবে চূড়ান্ত পণ্যের যে চাহিদার উপরে মজুদের পরিমাণ কিন্তু নির্ভর করে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে পণ্যের যে স্থিতিস্থাপক চাহিদা, যখন পণ্যের চাহিদাটা স্থিতিস্থাপক হবে তখন কিন্তু মজুদের যে স্থির মাত্রা বা যেটা স্বাভাবিক মাত্রা, সেই মাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। আর কিন্তু অস্থিতিস্থাপক যখন চাহিদা হবে তখন কিন্তু আসলে এই ক্ষেত্রে কিন্তু কখনোই মজুদ পণ্যের কিন্তু অবশ্যই অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে কিন্তু কখনো মজুদ পণ্যের চাহিদা বেশি হয়ে যাবে, আবার কিন্তু কখনো কখনো কিন্তু চাহিদা কম হয়ে যেতে পারে। তো আবার দেখবা যে কি কি জিনিস হতে পারে, নেচার অফ প্রোডাকশন প্রসেস। খেয়াল করো, নেচার অফ প্রোডাকশন প্রসেস অর্থাৎ আমাদের যে মানে উৎপাদন প্রক্রিয়া, সেই উৎপাদন প্রক্রিয়ার যে প্রকৃতি বা বৈশিষ্ট্য সেটিও কিন্তু ইম্প্যাক্ট ফেলে। যেমন উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি, এখানে দেখো যে উৎপাদন প্রক্রিয়া যত দীর্ঘ হবে মজুদের পরিমাণ কিন্তু তত বেশি লাগবে। আবার উৎপাদন প্রক্রিয়া যদি কম সময়ের মধ্যে উৎপাদন করা সম্ভব হয় বা যদি যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়াটা যদি অল্প কিছু ইনস্ট্রুমেন্টের মধ্যে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে মজুদের পরিমাণটা কিন্তু কম লাগবে। তো এরপরে দেখো স্টেজ অফ প্রোডাকশন বলা হচ্ছে 3 নম্বরে, যে স্টেজ অফ প্রোডাকশন তোমরা দেখতে পাচ্ছ স্টেজ অফ প্রোডাকশন স্ক্রিনে। তাহলে এখানে স্টেজ অফ প্রোডাকশনে যে মজুদ পণ্যের পরিমাণের উপর কিন্তু প্রভাব বিস্তার করে আরেকটি উপাদান, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ উপাদান, এবং এই উপাদানটা কিন্তু হচ্ছে উৎপাদনের যে স্তর সেটি, অর্থাৎ স্টেজ অফ প্রোডাকশন বা উৎপাদনের স্তর। তো উৎপাদনের স্তর যদি বেশি হয় তাহলে দেখবে যে চলতি মূলধনের পরিমাণও কিন্তু বেশি হবে। আবার উৎপাদনের যে স্তর সেটি যদি কম হয় তাহলে দেখবে যে তোমার মজুদের পরিমাণটাও কিন্তু কম হবে। তো যাই হোক, আবার দেখো আমরা যদি পরেরটার ক্ষেত্রে খেয়াল করি ভ্যালু অফ গুডস, অর্থাৎ আমাদের যে পণ্য সেই পণ্যটার যে দাম সেটির কথা, যে ভ্যালু অফ গুডস তাহলে কীরকম, তাহলে এখানে বলা হচ্ছে যে যেসব পণ্যের যে মূল্য যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেসব পণ্যের মজুদ সাধারণত কম হয়ে থাকে, কেননা ক্যাপিটালের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আর মজুদের যে পণ্য প্রোডাক্টের মূল্য যদি কম হয় সাধারণত তাহলে দেখবা যে সেক্ষেত্রে কিন্তু মজুদ সবসময় বেশি রাখা হতে পারে, বেশি রাখা হয়। এবারে এর অনেক অনেক কারণে, বিভিন্ন কারণে তোমরা মনে হয় জানোই যে পণ্যটা রাখলাম যদি বেশি দাম হয় সেটি যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানি একটা অনেক বেশি তোমার হচ্ছে যে ক্ষতির সম্মুখীন হবে। আর যদি সেক্ষেত্রে পণ্য, সেজন্য বেশি দামি পণ্যগুলো কিন্তু সাধারণত কম মজুতে রাখা হয়। পণ্যের প্রকৃতি, নেচার অফ প্রোডাক্ট, দেখো কিছু কিছু পণ্য রয়েছে যেগুলো ভঙ্গুর, পচনশীল, ক্ষণস্থায়ী, এসব ক্ষেত্রে কিন্তু মজুদের কিন্তু কম থাকবে। আবার সেক্ষেত্রে যখন আমরা তাহলে কি করতে হবে যে ইনভেন্টরি যে সাইজ, সেই সাইজটা কিন্তু ডিটারমাইন করার সময় অবশ্যই এটি একটা বিবেচনাধীন বিষয় যে এটি আসলে কেমন প্রোডাক্ট, ভঙ্গুর প্রোডাক্ট নাকি ভালো প্রোডাক্ট, বা এটা কতদিন পরে পচনশীল হবে, বা এটি আসলে কতদিন ভালো থাকবে, এই জিনিসটিও কিন্তু খেয়াল করতে হবে এবং তারপরে সেটা অনুসারে কিন্তু আমাদের অর্ডার প্রদান করতে হয়।
এরপরে দেখো যেটা আমরা বলছি যে যেটা অর্ডারিং কস্ট আসলে অর্ডারিং কস্ট ক্যারিং কস্ট যাই বলি না কেন, তারপর একটা যে ক্যারিং কস্ট আছে সেটি। তো অর্ডারিং কস্ট হচ্ছে যে ফরমাইশ ব্যয় বলা হয়, অর্ডার দেওয়ার জন্য যে ব্যয়টা বহন করতে হবে। অর্থাৎ এখানে মানে বিষয়টা এরকম যে পণ্যের যদি ফরমাইশ ব্যয় যদি খুব বেশি যদি হয়, ফরমাইশ যদি ব্যয় যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু বারবার অর্ডার না দিয়ে একসাথে অনেকগুলো পণ্য কিন্তু অর্ডার দিতে হয়। আবার যদি দেখা যায় মজুদের পরিমাণ, ফলে কিন্তু মজুদের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। পক্ষান্তরে তোমার ফরমাইশের যে ব্যয় সেটি যদি কম দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে মজুদের পরিমাণটাও কিন্তু কম রাখা হয়। যখন আমরা দেখতে পাচ্ছি ফরমাইশের ব্যয়টা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আমি একবার অর্ডার করলাম, আমি অর্ডার করে প্রোডাক্টগুলো অনেকগুলো নিয়ে নিলাম, দেখবেন আমার যে প্রতিষ্ঠানে কিন্তু মজুদ কিন্তু বেড়ে গেল, বা অনেক বেশি মজুদ থাকবে সেই প্রোডাক্টের। আর যদি দেখা যায় যে সেক্ষেত্রে আমার যে প্রোডাকশনটা আমার হচ্ছে যে আমার যে অর্ডারিং কস্টটা যদি আমাদের কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা প্রতিষ্ঠান চিন্তা করবে অর্ডার কষ্ট কম, তাহলে আমি আবার পরে অর্ডার করতে পারবো। সো সে কিন্তু অনেক বেশি প্রোডাক্ট এখানে জমা রাখতে চাইবে না। ওকে, আমরা এখন চলে যাচ্ছি দেখো ক্যারিং কস্টের দিকে। খেয়াল করো, ক্যারিং কস্ট বলছে যে একটা পণ্য, সেই পণ্যের জন্য আমরা যদি খেয়াল করি যে ক্যারিং কস্ট অর্থাৎ মানে যেটা বহন ব্যয়, সেই বহন ব্যয়ের উপরে কিন্তু মজুদ পণ্যের উপরে নির্ভর করে থাকবে। এবং মজুদ যে সংরক্ষণ এবং বহন যে ব্যয় সেটা যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু মজুদের পরিমাণও বেশি রাখা হবে। অর্থাৎ এখানেও একই রকম ঘটনা। আর অন্যদিকে যদি ক্যারিং কস্টটা যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মজুদের পরিমাণটা কম রাখাই বেস্ট। তো যাই হোক, এই জিনিসগুলো ছিল। এরপরে দেখো নিরাপদ মজুদ, আমরা অবশ্যই এই কথাগুলো আরো বলবো। ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট বা সেফটি স্টক, এই জিনিসগুলো নিয়ে আমরা আরো বেশি আলোচনা করবো। আসলে সেফটি স্টকটা কি জিনিস একটু পরে আলোচনা করবো সেটি। কিন্তু সেফটি স্টকটাও কিন্তু, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নিরাপদ মজুদ যদি সে ক্ষেত্রে যদি নিরাপদ মজুদ সংরক্ষণ করে, এবং তাহলে কিন্তু দেখা যাবে যে স্বাভাবিকভাবেই কিন্তু মজুদের পরিমাণটা বেশি থাকবে। আর নিরাপদ মজুদ অবশ্যই দরকার উৎপাদনের ক্ষেত্রে। আমরা এই জিনিসটি একটু পরে তোমরা আরো ডিটেলস জানতে পারবে যে এই অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট বা সেফটি কস্ট এইগুলো কি কি। তো যাই হোক, এরকম কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে আমরা আলোচনা করব আজকে এই হোল্ডিং কস্ট নিয়ে। সেটি হচ্ছে, তোমরা দেখো খেয়াল করে যে তারপরের যেটা আছে দেখো যে বেনিফিট ইন হোল্ডিং ইনভেন্টরি। আসলে ইনভেন্টরি যে কিছু ধরে রাখা, বা মজুদ পণ্য যে ধরে রাখা, এই ধরে রাখার আসলে সুবিধা কি, বা কি কি কারণে আমরা আসলে এই তোমার হচ্ছে যে ইনভেন্টরিটাকে হোল্ড করব। দেখো শুরুতেই যে জিনিসটি কথা রাখা, রিপ্রোডাকশন অফ অর্ডার কস্ট। আসলে যদি আমরা দেখি যে প্রতিষ্ঠান কিন্তু যথেষ্ট পরিমাণে পণ্য কাঁচামাল মজুদ থাকলে কিন্তু বারবার এই ফরমাইশ দেওয়ার প্রয়োজন পড়বে না, ফলে পণ্যের যে ফরমাইশ সংক্রান্ত ব্যয় সেটা কিন্তু হ্রাস পাবে। তাহলে নিঃসন্দেহে এখানে বলতেছে যে ইনভেন্টরি ধরে রাখলে আমার এই তোমার যে ফরমাইশ ব্যয় সেই ব্যয়টি কিন্তু হ্রাস পাবে। আরেকটি বিষয় দেখো, ট্রেড ডিসকাউন্ট ফ্যাসিলিটিস। আসলে যখন দেখবো যে প্রতিষ্ঠান যদি একসাথে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রেতা পণ্যের উপরে কিন্তু কিছু ছাড় দেয়, কিছু ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্ট সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু অনেক সময় একটা প্রতিষ্ঠান অনেক বেশি প্রোডাক্ট মানে তোমার হচ্ছে যে বাই করে, কেনে। তাহলে সেক্ষেত্রে এই যে আমি যখন অনেক বেশি প্রোডাক্ট একটা প্রতিষ্ঠান কিনবে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার কাছে কিন্তু প্রোডাক্ট মানে ইনভেন্টরিটা কিন্তু অনেক বেশি মজুদ থাকবে। 3 নম্বরের দিকে তাকাও, বলছে যে ফ্যাসিলিটিস টু প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশনের সময় কিছু কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ধরো উৎপাদনের যে সাবলীল গতি, সেই সাবলীল গতিকে বজায় রাখার জন্য কিন্তু পর্যাপ্ত কাঁচামালের প্রয়োজন হয়। এবং অনেক কাঁচামাল আছে যা কেবলমাত্র কিন্তু ওই বিশেষ ঋতুতেই পাওয়া যায়। তুমি ইচ্ছে করলেই কিন্তু সেই প্রোডাকশনটা তখন তোমার বিশেষ ঋতুতে পাওয়া যায়, তাহলে আমাকে কি করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। আমি যখন প্রোডাকশন করব তখন কিন্তু সেক্ষেত্রে আমি সেটাকে কাজে লাগাতে পারবো। অর্থাৎ যে সকল কাঁচামাল আসলে তোমার, আবার আরেকটা জিনিস খেয়াল করো, তো কাঁচামাল যদি মজুদ না রাখি, তাহলে কিন্তু উৎপাদনের ব্যাহত ঘটবে এবং উৎপাদনটা কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইনভেন্টরি হোল্ড করার কিন্তু গুরুত্ব অপরিসীম। এরপরে দেখো ফ্যাসিলিটিস টু সেল। আসলে তোমার কাছে যদি ইনভেন্টরি না থাকে, তাহলে তুমি সেল করবে কি? নিঃসন্দেহে ইনভেন্টরি দরকার আছে, এবং ইনভেন্টরি বেশি হলে আমরা বুঝতে হবে যে আমাদের সেলটিও কিন্তু এখানে বেশি হবে। এবারে দেখো মজুদ পণ্য ব্যবস্থাপনা। আমরা পরের দেখো যে এবারে আমরা যাব ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলা হচ্ছে, ডেফিনেশন অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আসলে আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে আসলে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কি, আমরা কিন্তু ইনভেন্টরির কথা বলেছি এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট এক্ষুনি বলছি। তো এখানে দেখো যে
তোমার বলা হচ্ছে যে কোনো ফার্মের যখন মজুদ পণ্য সংক্রান্ত যে পরিকল্পনা, সংরক্ষণ বা নিয়ন্ত্রণ এই কার্যাবলীগুলো যখন সমাধান করা হবে তখন তাকে কিন্তু মজুদ পণ্য ব্যবস্থাপনা বলে। অর্থাৎ একটা মজুদের যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা, সংরক্ষণ করা বা এর যে কার্যাবলীর যে সমাধান, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি এরকমভাবে যে একটা মজুদের ক্ষেত্রে বা ক্রয় বিক্রয় বা যেটাই আমরা সংরক্ষণের ক্ষেত্রে যখন সেটা ব্যবস্থাপনা নীতির প্রয়োগ করা হবে বা ব্যবস্থাপনার সঠিক কার্যাবলীগুলোর যখন সঠিকভাবে সম্পাদন করা হবে তখন কিন্তু সেটাকে আমরা বলবো সেটা হলো এই মজুদ মাল ব্যবস্থাপনা বা মজুদ ব্যবস্থাপনা, তো বা মজুদ পণ্য ব্যবস্থাপনা যেটাই বলে না কেন, এটাকে বলা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আসলে দেখো এখানে আই.এম. পান্ডে উনি কি বলেছেন, অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর রিলেটেড টু মেইনটেইন অ্যাডিকুয়েট ইনভেন্টরিজ, এখানে মানে অপটিমাম ইনভেন্টরিজের কথা বলা হচ্ছে ফর এ সার্টেন ফার্ম ইজ কল্ড তোমার হচ্ছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এখানে স্পষ্ট হয়ে বললো তোমাকে যে রিলেটেড টু মেইনটেইন, সংরক্ষণ করার ক্ষেত্রে বা সংরক্ষণ কাজের সঙ্গে সম্পর্কিত যে যে কাজগুলো রয়েছে তাদের সমষ্টি হচ্ছে কিন্তু আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমরা এখানে দেখলাম আসলে তোমার দেখবা যে কি কি কাজ থাকতে পারে। আমরা যদি মজুদ ব্যবস্থাপনা এটা নিয়ে যদি আরেকটু কথা বলি তাহলে বলবো যে আসলে মজুদের যে প্রয়োজনীয়তা রয়েছে কি নাই সেই জিনিসটি কিন্তু অনুভব করতে সাহায্য করবে। আবার দেখো মজুদের যে পরিকল্পনা প্রণয়ন সেটাও কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টের অংশ। আবার এখানে আমরা যদি বলি সমন্বয় সাধন করা বা আমরা যদি বলি নিয়ন্ত্রণ করা, আমরা যদি বলি যে মজুদ মালগুলো তোমার হচ্ছে সংরক্ষণ করা, এই সব কিছুই কিন্তু হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টেরই অন্তর্ভুক্ত। এবারে দেখো ইনভেন্টরি কন্ট্রোল বলে কথা হচ্ছে যে ইনভেন্টরি কন্ট্রোলটা আসলে কি। দেখো যে মজুদ পণ্য ব্যবস্থাপনার এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, যেমন আমরা সবাই জানি যে ব্যবস্থাপনার সবশেষ কাজ কিন্তু হচ্ছে কন্ট্রোল, ঠিক তেমনি যে ইনভেন্টরি আমরা যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলি তাহলে সেক্ষেত্রে ইনভেন্টরি ম্যানেজমেন্টের সবশেষ যে কাজ সেটি কিন্তু হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। আসলে একটা এখানে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা বা রেকটিফিকেশন যে সিস্টেম সেটি কিন্তু কন্ট্রোল নামে পরিচিত। সেক্ষেত্রে আমরা এখানে দেখবো যে আমার যে কন্ট্রোল সেটি কিন্তু আসলে তোমার হলো মানে আমরা যদি দেখি যে একটা মান নিয়ন্ত্রণ এটা আসলে কি জিনিস, আমরা যদি মজুদ নিয়ন্ত্রণ ইনভেন্টরি যে কন্ট্রোল সেটি হচ্ছে আসলে প্রতিষ্ঠানের জন্য আসলে একটা অপটিমাম যে মজুদ নির্ধারণ এবং পরিমাপ এবং বিচ্যুতি যদি থাকে তাহলে সেটির আবার সংশোধন করা সেটির সাথে সম্পৃক্ত। দেখো লিখেছে এখানে যে ইনভেন্টরি কন্ট্রোল অ্যাকর্ডিং টু স্যাং এম লি, উনি বলেছেন যে ইনভেন্টরি কন্ট্রোল ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট দ্যাট এনশিওরস অপটিমাম ইনভেন্টরি লেভেল। অর্থাৎ এখানে আসলে কতটুকু সংরক্ষণ করব বা আমরা যদি চিন্তা করি কতটুকু সংরক্ষণ করব, উৎপাদনের সাবলীল গতি ধরে রাখার জন্য আমরা কি করতে পারি, তারপরে ক্রেতা এবং ভোক্তাগণের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক আমরা পণ্য সরবরাহ করতে পারবো কিনা, বা চলতি মূলধনের আসলে সদ্ব্যবহার হচ্ছে কিনা, বা চলতি যে মূলধন সেই মূলধনটা আসলে তোমার হচ্ছে মজুদ পণ্যকে আসলে সেই কাম্য স্তরে রাখতে পারবে কিনা, এই সব কিছুর জিনিসগুলো কিন্তু আসলে এই ইনভেন্টরি কন্ট্রোলের অন্তর্ভুক্ত। তো এই ছিল আমাদের ইনভেন্টরি কন্ট্রোলের কথা। আমরা এর পরে আরও কিছু কিছু খরচ নিয়ে আলোচনা করব, যেমন ধরো অর্ডারিং কস্ট। আমরা অর্ডারিং কস্ট নিয়ে কথা যদি বলি তাহলে বলবো যে দেখো অর্ডারিং কস্ট ইজ দ্য কস্ট অফ প্রিপারিং এ পারচেস অর্ডার ফর এ সাপ্লায়ার্স অর এ প্রোডাকশন অর্ডার ফর এ শপ। এখানে দেখো যে যখন অর্ডার করতে যাব, এই কেনার সময় যখন অর্ডার করতে যাব, এই অর্ডার করার সময় একটা সাপ্লায়ারের ক্ষেত্রে যখন অর্ডার করা হবে বা তখনই কিন্তু সেটাকে আমরা বলবো অর্ডারিং কস্ট বা সেটাকে বলা হচ্ছে ফরমাইশ ব্যয়। আমরা যদি একটু ক্লিয়ার করে তাহলে বলবো যে পণ্য ক্রয়ের সময় যখন ফরমাইশ প্রদান করা হবে সেই ফরমাইশ প্রদান করা থেকে শুরু করে একবারে পণ্য গুদাম ঘরে পৌঁছানো পর্যন্ত যাবতীয় যে খরচগুলো থাকবে সেই উইদাউট তোমার হচ্ছে যে প্রোডাকশন কস্ট সেটা আলাদা বিষয়, কিন্তু সেই সব কিছুকেই বলা হচ্ছে যে তোমার হলো অর্ডারিং কস্ট। আবার দেখো আরেকটা ভাবে যদি আমরা উপস্থাপন করি যে অর্ডারিং কস্ট রিপ্রেজেন্ট কস্ট আর অ্যাসোসিয়েটেড উইথ রিপ্লেনিশিং ইনভেন্টরিজ, অর্থাৎ রিপ্লেনিশিং ইনভেন্টরির সাথে কিন্তু সম্পর্কিত। আবার তোমরা দেখো যে 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 ব্যয়গুলো জড়িত, আসলে যদি আমি একটার পর একটা বলে যাই যে অর্ডার কস্টের সঙ্গে আসলে কি কি ব্যয় জড়িত, শুরুতে বলবো পরিবহন ব্যয় অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে বলবো যে গ্রহণ ব্যয় অর্থাৎ রিসিভিং কস্ট, এরপরে ধরো যে বায়ার টাইম কস্ট বলা হচ্ছে অর্থাৎ ক্রেতার যে সময় ব্যয় সেটি। আবার এরকমভাবে অনেক ব্যয় থাকতে পারে, যেমন ধরো শুল্ক, ভ্যাট, ডিউটি, চার্জ যেটা বলি আমরা সেটা, অনেক সময় ভিজিটের অর্থ নিয়ে থাকে, বা গুদামজাতকরণের ক্ষেত্রে আমরা যে স্টোরেজ ফি দেবো সেটি, তারপরে দেখো অনেক সময় ইন্স্যুরেন্স করা হয় সেই ক্ষেত্রে সেটি, বা এই যাবতীয় সব খরচগুলোকে কিন্তু আমরা বলতে দিই সেটা হচ্ছে ফরমাইশ ব্যয়। তাহলে আমরা আশা করছি যে ফরমাইশ ব্যয় সম্পর্কে ধারণা লাভ করলাম। এরপরে দেখো ট্রান্সপোর্টেশন কস্টের কথা বলা হচ্ছে। ট্রান্সপোর্টেশন কস্টটা কি জিনিস, এখানে বলা হচ্ছে এ ফিক্সড ট্রান্সপোর্টেশন কস্ট ইজ অফেন ইনকিউরড রিগার্ডলেস অফ দ্য সাইজ অফ দ্য অর্ডার। তাহলে দেখো এখানে
তোমরা খেয়াল করেছো অবশ্যই যে যে হোল্ডিং যা ট্রান্সপোর্টেশন কস্ট যেটি রয়েছে সেই ট্রান্সপোর্টেশন কস্ট তাহলে কী জিনিস আমরা দেখতেছি এক্ষুনি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপোর্টেশন কস্ট, এখানে দেখো পরিবহন ব্যয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ সাধারণত পরিবহন ব্যয় তথা যেটা আমরা মাল আনয়নের যে ব্যয়, সেই আনয়নের যে পরিমাণ সেটাকে কিন্তু আমরা বলতে পারি সেটা হলো পরিবহন ব্যয় বা ট্রান্সপোর্টেশন কস্ট। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে দেখো আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই যে হোল্ডিং কস্ট বলা হচ্ছে বা ক্যারিং কস্ট বলা হচ্ছে অনেক সময়, সেটা কীরকম এখানে দেখো যে আচ্ছা আমি এখানে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো যে এখানে আর কিছু কিছু যে ব্যয়গুলোর কথা আমি একটু আগে বললাম সেগুলো একটু সম্পর্কে বলে যায়। যেমন ধরো আমি বললাম অর্ডারিং কস্টের কিছু অংশ বললাম একটু আগে, গ্রহণ ব্যয়, অর্থাৎ যখন একটা ডেলিভারি খরচ অনেক ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তিটা প্রাপক সেই ব্যক্তি কিন্তু অনেক সময় গ্রহণ করে বা পে করে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে, অর্থাৎ অর্ডার সাইজ তোমার যত বড় হবে, যতই বড় হোক না কেন গ্রহণ ব্যয় কিন্তু একই রকম থাকবে, এই বিষয়টা এরকম। অর্থাৎ যদি দেখা যায় যে ডেলিভারি যে খরচ সেই খরচ কিন্তু অনেক ক্ষেত্রে মজুদের পরিমাণের উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে না। অর্থাৎ অনেক সময় চিন্তা করা হয় যে একবার অর্ডার করলে রিসিভ করার যে খরচ সেটি হচ্ছে একটাই খরচ, অর্থাৎ এই খরচটা হচ্ছে কি কনস্ট্যান্ট খরচ, আপনি যতগুলোই অর্ডার করেন না কেন রিসিভিং কস্টটা কিন্তু একই রকমই রাখা হচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের এখানে অর্ডারিং কস্টের মধ্যে পড়ে। আবার একটু আগে যেটা বললাম আমি ক্রেতার সময় ব্যয় যেটাকে বলা হচ্ছে, যে অনেক সময় কিন্তু অর্ডার সাইজ যদি ছোট ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ক্রেতার কিন্তু অনেক সময় নষ্ট হয়। সাধারণত এই সময় ব্যয়টা কিন্তু অর্ডার সাইজ দ্বারা প্রভাবিত যদিও হয় না, যে অর্ডার সাইজ দ্বারা প্রভাবিত হচ্ছে না, কিন্তু তারপরেও এখানে বলা হচ্ছে এটা যে প্রত্যেকটা অর্ডার প্রদানের সময় কিন্তু ক্রেতাকে বেশ কিছু সময় নষ্ট করতে হচ্ছে, এবং এই সময় যে ব্যয় সেই সময় ব্যয়টিও কিন্তু ফরমায়েশ ব্যয়ের সময় বা ফরমায়েশ প্রদানের সময় কিন্তু বিবেচনা করা হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের যেটা হোল্ডিং কস্টের কথা আমরা যেটা বললাম, আমরা যদি চিন্তা করি হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট সেই জিনিসগুলো কি কি, এখানে বলছে যে ইনভেন্টরি হোল্ডিং কস্ট ইজ দ্য ভেরিয়েবল কস্ট কিপিং আইটেমস অন হ্যান্ড, এবং এখানে কি লেখা, ইনক্লুডিং ইন্টারেস্ট, স্টোরেজ, হ্যান্ডলিং, ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, একটু আগে যে কথাটি বললাম আমি। তাহলে এখানে দেখো কি বলছে যে সরবরাহ শিকলে মজুদ পণ্য যখন আমরা গুদামজাত করব, সেই গুদামজাত ঘরে যখন সংরক্ষণ করা হবে তখন যে ব্যয়টা হবে তখন সেটিকে আমরা বলবো সেটা হলো বহন ব্যয়। অনেক সময় বলা হচ্ছে ক্যারিং কস্ট, অনেক সময় বলা হচ্ছে হোল্ডিং কস্ট, ধরে রাখার ব্যয়। এখানে আসলে দেখবা যে এই হোল্ডিং কস্টের সময় কিন্তু কিছু বহন ব্যয় আমরা আরেকটি আলোচনা করতে পারি, যেমন ধরো ক্যাপিটাল কস্ট অনেক সময়, বা কস্ট অফ ক্যাপিটাল, যে ক্যাপিটালটা রাখলাম সেখানে জমা, সেটির কিন্তু একটা ব্যয় আছে সেটি। হ্যাঁ, আবার তোমার হচ্ছে যে অচল হয়ে যাওয়া ব্যয়, এটিও কিন্তু অচল হয়ে যেতে পারে, অর্থাৎ যে বিনষ্ট মানে পণ্যগুলো যেগুলো বিনষ্ট হয়ে যাবে সেই পণ্যগুলো। আবার ওইখান থেকে যদি অন্য কোথাও নিয়ে যাওয়া লাগে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু স্থানান্তর ব্যয়ের সৃষ্টি হবে। আবার দেখো যে অকুপেন্সি ব্যয়, অর্থাৎ যেটা আমরা স্থান ভাড়া ব্যয় চিন্তা করে থাকি, আর বিবিধ ব্যয় হতে পারে, যেমন ধরো সেখানে রাখলাম সেটা চুরি হতে পারে, সেটার সিকিউরিটির জন্য আমি কাউকে নিয়োগ করলাম সেক্ষেত্রে সিকিউরিটি ব্যয় হতে পারে, সেক্ষেত্রে কোনো পণ্য সেখানে নষ্ট হয়ে যেতে পারে, সেখানে রাখার জন্য ওই সময় আবার দেখা গেল যে হয়তো অতিরিক্ত আরেকটি বিমা করা লাগতেছে, সেক্ষেত্রে বিমা খরচ বাড়তে পারে। হ্যাঁ, তো এবারে দেখো আমি আরেকটি জিনিস তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে দেখো এখানে দেখো সাইকেল কস্ট বলা হচ্ছে, দেখো যে হ্যাঁ সাইকেল ইনভেন্টরি যেটাকে আমরা বলছি যে ইজ দ্য অ্যাভারেজ ইনভেন্টরি ইন এ সাপ্লাই চেইন ডিউ টু আইদার পারচেস অর প্রোডাকশন ইন লট সাইজেস দ্যাট আর লার্জার দেন দোজ ডিমান্ডেড বাই দ্য কাস্টমার্স। আসলে এটা এরকম জিনিস তোমরা খেয়াল করে থাকবে যে একটা নির্দিষ্ট যে সময়, সে সময় আসলে অন্যান্য সকল অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে ক্রেতা বা ভোক্তার যে চাহিদার অতিরিক্ত যে একটা গড় যে পরিমাণ পণ্য মজুদ রাখা হয় সেটাকে কিন্তু সাধারণত আমরা বলতেছি সাইকেল ইনভেন্টরি, কিংবা সেটাকে বলছি আবর্তিত মজুদ। আমি আবার বলছি কথাটাকে, অর্থাৎ অন্যান্য সব অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে ক্রেতা বা ভোক্তা চাহিদার যে অতিরিক্ত গড় যে পরিমাণ পণ্য একটা নির্দিষ্ট সময়ে মজুদ রাখা হয় সেটিকে আমরা বলবো সেটা হচ্ছে আবর্তিত মজুদ বা সাইকেল ইনভেন্টরি। আসলে সাইকেল ইনভেন্টরির একটা সহজ বিষয় হচ্ছে যে আমাদের যে লট সাইজটা থাকে সেই লট সাইজটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, বা অনেক সময় ওটাকে ইও কিউ বলে, যে ইও কিউ কি আমরা একটু পরে একটু ডিটেলস আলোচনা করব। তো সেক্ষেত্রে
এখানে বলা হচ্ছে যে আসলে যে লট সাইজটা, অর্থাৎ আমরা প্রত্যেক অর্ডারের ক্ষেত্রে যতটুকু পণ্য আমরা অর্ডার করব, সে যে অর্ডারের যে সাইজটা হবে সেটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা সাইকেল ইনভেন্টরিটা পেয়ে যাই। তো যাই হোক, এরপরে দেখো যে আমরা এবারে যে জিনিসটি নিয়ে কথা বলবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু অঙ্কের কথাও বলতে পারি, সেটি আমরা পরে যাচ্ছি। তোমরা দেখবে যে আসলে লট সাইজকে আমরা 2 দিয়ে ভাগ করে, যেটা আমি একটু আগে বললাম সেটি। এরপরে আমরা দেখবো যে ইওকিউ, এটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে ইওকিউ আসলে কি। এখানে যে খরচগুলো হয়, আমরা এখনই দেখে আসলাম যে পণ্য অর্ডারের সময় কিছু খরচ হচ্ছে, যেমন ক্যারিং কস্ট, হোল্ডিং কস্ট ইত্যাদি ইত্যাদি। তো এই খরচটা আসলে যে পরিমাণ মজুত অর্ডার করলে আমাদের খরচটা সর্বনিম্ন হবে, সে পরিমাণ যে অর্ডারের যে কোয়ান্টিটি, যে আমরা এখনই বললাম যেটি যে লট সাইজ, অর্থাৎ কি পরিমাণ লট সাইজ অর্ডার করলে আমাদের যে খরচ, সেই টোটাল কস্টটা যেন সবচেয়ে কম হয় বা সর্বনিম্ন হয়, তাহলে সে পরিমাণ অর্ডারটিকে বা কোয়ান্টিটি অফ প্রোডাক্টটিকে আমরা বলছি সেটি হলো ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এখানে দেখবে তোমরা যে এখানে আমরা দেখি এবারে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে ইওকিউ এর এখানে একটা ছোট্ট সংজ্ঞা দেয়া, যে দ্য লট সাইজ দ্যাট ম্যাক্সিমাইজেস টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি হোল্ডিং অ্যান্ড ক্যারিং কস্ট। আমি একটু আগে যেটা বললাম যে হোল্ডিং কস্ট এবং ক্যারিং কস্ট, এই দুটি কস্টের যে যোগফল, সেটা যে টোটাল কস্ট, সেটি যে লট সাইজের জন্য সবচেয়ে কম হবে সেটিকে আমরা বলবো সেটি হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিংবা ইওকিউ। এই ইওকিউ আমরা দেখো, তোমরা স্ক্রিনে একটা সূত্র দেখতে পাচ্ছ, 2 ইন্টু ডি ইন্টু এস ডিভাইডেড বাই এইচ, 2 ইন্টু ডি ইন্টু এস ডিভাইডেড বাই এইচ। এখানে বিষয়টি কেমন, ডি অ্যানুয়াল ডিমান্ড, এ ডি হচ্ছে কি অ্যানুয়াল ডিমান্ড। তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কিন্তু বাৎসরিক একটা চাহিদা থাকবে প্রোডাক্টের, তাহলে সেটি হচ্ছে কি অ্যানুয়াল ডিমান্ড, ডি। এরপরে দেখো এস ফর, এখানে কিন্তু বলা হচ্ছে যে তোমরা এখানে বিভিন্ন লেটার ধরতে পারো, আমি এখানে এস ধরেছি। এখানে কস্ট পার অর্ডার, তাহলে এটা ডলার হতে পারে, এটি টাকা হতে পারে, সেটি বিষয়। তাহলে এখানে বলা হচ্ছে যে অর্ডারিং যে কস্ট সেটি হচ্ছে এস, তাহলে 2ds ডিভাইডেড বাই এইচ মিনস এখানে বলা হচ্ছে হোল্ডিং কস্ট। আর মানে তুমি দেখবা যে এখানে যে তোমার মানে পার্সেন্টেজ থাকবে একটা সেই হোল্ডিং কস্টের ক্ষেত্রে, অর্থাৎ ইওকিউ যখন ইউজ হচ্ছে এর সাথে সাথে কিন্তু দেখবে যে এইচ অ্যান্ড আই, অর্থাৎ এখানে একটা পার্সেন্টেজ আছে, অর্থাৎ হোল্ডিং কস্টটা আমরা কিন্তু যেটা এইচ, সেই হোল্ডিং কস্টটা আমরা কি করে পাবো, আই এবং সি কে গুণ করে পাবো। অর্থাৎ সি হচ্ছে কস্ট পার ইউনিট, সি হচ্ছে কস্ট পার ইউনিট, আর আই হচ্ছে হোল্ডিং কস্ট। অর্থাৎ আই এবং সি কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এইচ। তাহলে তখন আমরা সূত্রে নিজে বসাই দেবো 2 ইন্টু ডি ইন্টু এস ডিভাইডেড বাই এইচ। আবার অনেক সময় কিন্তু অনেকেই এই নিচের যে এইচটা দেখতে পাচ্ছ, এই এইচটা না রেখে অনেক সময় কিন্তু অনেকেই এই আইসি এই পুরোটাকে কিন্তু লেখে। তো যাই হোক, দুটিই সঠিক। তোমরা অবশ্যই এই জিনিসগুলো যদি তোমরা একটু বই দেখো, তোমাদের কাছে অবশ্যই অনেক বই রয়েছে, তাহলে তোমরা এই সম্পর্কিত অনেক বেশি ধারণা লাভ করবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আসলে লট সাইজ, তাহলে এখানে আমি আবার বলছি যে এখানে যে টোটাল কস্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে খরচগুলো হয়, এই খরচগুলোর যে আমরা তোমার হচ্ছে সর্বনিম্ন যেটা হবে সেটি হচ্ছে কিন্তু আমাদের এখানকার তোমার হলো একেবারেই অর্ডার কস্টের কথা বলছি আমরা, যে ইওকিউ, অর্থাৎ এখানে ইওকিউ অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এবারে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা এর বাহিরের একটা টপিকস নিয়ে একটু কথা বলি। দেখো, অনেক সময় কিন্তু বাট্টার যে সুযোগ গ্রহণ, অনেক সময় বাট্টার সুযোগ গ্রহণে কিন্তু মিতব্যয়ী ফরমায়েশ পদ্ধতির কিন্তু মানে ব্যবহার করা হতে পারে। যেমন একটা বিষয় কি, দেখো যে একটা কারবারি ব্যবসায় বা বাট্টা ব্যবসায়িক যে বাট্টা, সেই বাট্টায় কিন্তু লট সাইজের অনেক সময় কিন্তু করে, মানে তোমার হচ্ছে যে ডিসকাউন্টের কথা বলা থাকে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে সাধারণত লট সাইজ যত বড় হবে এই পণ্যের মূল্য কিন্তু তত কম হবে।
অর্থাৎ বাট্টার হার কিন্তু তখন বেড়ে যায়। এই ছোট্ট একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ লট সাইজের পরিমাণ যখন বেড়ে যাবে তখন কিন্তু অনেক সময় প্রতিষ্ঠান কিন্তু বাট্টা দিতে চায়। তো সেক্ষেত্রে তখন হচ্ছে এরকম যে তখন কি হয়, আমাদের যে খরচ মানে পণ্যের সেটি কিন্তু তুলনামূলকভাবে কম হয়ে যায়, কেননা আমাদের যে একক প্রতি যে মূল্য সেটি কিন্তু অনেক সময় কমে যায়। তো যাই হোক, এই বার্তাটা আবার কিন্তু সাধারণত দুইভাবে দেওয়া হয়। একটা বিষয় হচ্ছে বার্তাটা দেওয়ার সময় যে যতগুলো একক কিনেছি সেই সবগুলোর উপরে পরিমাণ বার্তা, এটা একটা বিষয়। অনেক সময় তোমার হচ্ছে কোয়ান্টিটি বার্তা বা ডিসকাউন্ট বলে ওটাকে। হ্যাঁ, আর আরেকটি বিষয় হয় এরকম যে মার্জিনাল ইউনিট তোমার হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। অর্থাৎ আমাদেরকে বললো যে আপনি যদি 3000 প্রোডাক্ট ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই যে মূল্য প্রত্যেকটার দাম হচ্ছে 10 টাকা। আর আপনি যদি 3000-এর উপরে যান তাহলে সেক্ষেত্রে আপনি যদি 4000 কেনেন তাহলে পরবর্তী যে 1000 কিনলেন এই 1000-এর দাম হচ্ছে আপনার জন্য 9 টাকা। এটা একটা ডিসকাউন্ট। তাহলে কি হচ্ছে, আমার উপরের যে প্রোডাক্ট সেটির জন্য কিন্তু আমার কিছু লেস হলো। কিন্তু এটাকে আমরা বলতেছি যে এটি হচ্ছে আসলে মার্জিনাল ইউনিট কোয়ান্টিটি তোমার হচ্ছে ডিসকাউন্ট। আর যদি এরকম বলতো যে আপনি 3000 পণ্য কিনলে আপনার 10 টাকা, আপনি যদি 4000 পণ্য ক্রয় করেন তাহলে তখন দাম হয়ে যাচ্ছে 9 টাকা। অর্থাৎ এই 4000 পুরো প্রোডাক্টেরই পার ইউনিট কস্ট প্রাইস হচ্ছে তখন হয়ে যাবে 9 টাকা। এরকম যদি বলে তাহলে এটাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের অল ইউনিট কোয়ান্টিটি তোমার হচ্ছে ডিসকাউন্ট, কিংবা আমরা যদি বলি যে সব একক মিলিয়ে এই ঘটনাটি ঘটে। দুই ধরনের ডিসকাউন্ট আমি দেখানোর তোমাদের চেষ্টা করেছি। এবারে আমাদের দেখতে পাচ্ছ তোমরা যে আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে সেফটি স্টক, সেই সেফটি স্টক নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ নিরাপদ মজুদের যে কথা সেটি আমরা আলোচনা করব। চলে আসো নিরাপদ মজুদের ক্ষেত্রে তোমরা দেখো যে আসলে অনেক নিরাপদ মজুদ কি আমরা এখানে বলতেছি এরকম ভাবে যে অনেক আসলে কি হয়, অনেক সময় প্রতিষ্ঠানের যে মালামাল সেই বিক্রয়ের জন্য বলি আর উৎপাদনের জন্য বলি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু সেফটি স্টক রাখতে হয় যাতে করে আমার সেল বিক্রি না হয়ে যায়, বন্ধ না হয়ে যায়, কিংবা আমার প্রোডাকশন বন্ধ না হয়ে যায়। তো এই যে পণ্য প্রাপ্তির যে অনিশ্চয়তা, এটার জন্যই কিন্তু আসলে এই সেফটি স্টকটার সৃষ্টি। তাহলে আমরা বলতেই পারি যে আসলে পণ্য প্রাপ্তির যে অনিশ্চয়তা, সে অনিশ্চয়তার কারণে আসলে মজুদের যে বাড়তি পরিমাণ, যে চাহিদা পূরণের জন্য বা বাড়তি চাহিদা পূরণের জন্য যে মজুদের বাড়তি একটা অতিরিক্ত মজুদ রাখা হয় সেটাকে আমরা বলতেছি সেটা হলো নিরাপত্তা মজুদ। তো যাই হোক, তার মানে এরকম ভাবে আমরা বলতে পারি কথাটাকে যে পরিমাণ মজুদ থাকলে আসলে পণ্যের যে ঘাটতি ব্যয় বলা যেতে পারে কিংবা বহন ব্যয় বলা যেতে পারে, সেটি যখন সর্বনিম্ন হয় তখন আমরা সেই পরিমাণ মজুদটিকে বলবো সেটি হলো নিরাপদ মজুদ। আমি আবার বলছি, ঘাটতি ব্যয় এবং বহন ব্যয় দুটি যদি সর্বনিম্ন হয় যে লেভেলে, তাহলে সেটিকে আমরা বলবো সেটি হলো সেফটি স্টক। যাই হোক, এই বিষয়টি ছিল এরকম। এখানে কিন্তু আরো কিছু বলা যেতে পারে আসলে সরবরাহ শিকল ব্যবস্থাপনায় এই সেফটি স্টকের ভূমিকাটা আসলে কতটুকু। আসলে দেখো, সরবরাহ শিকল ব্যবস্থাপনা, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে এসে দিলে কিন্তু সেফটি স্টকের কিন্তু ভূমিকা রয়েছে, কেননা সেফটি স্টক যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সরবরাহ শিকলের উপরে অনেক বেশি চাপ পড়তে পারে। আর যদি সেফটি স্টক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সরবরাহ শিকল কিছুটা সময় পাবে বা অনিশ্চয়তার জন্য কিন্তু কিছুটা হলেও তোমার হচ্ছে যে ফ্লেক্সিবল থাকবে। তাহলে এখানে যেমন যদি আমাদের দেখা যায় যে সেফটি স্টক আছে, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রোডাকশনের যে অ্যাভেলেবিলিটি, মানে প্রোডাকশনের যে তোমার ধারাবাহিকতা সেটি কিন্তু থাকবে। আবার যে আমাদের আবর্তন মজুদ, কাম্য আবর্তন মজুদ, আমি সেটাও নির্ধারণ করতে পারবো। আমরা যে খরচ, সেই খরচটাও কিন্তু আমরা মজুদ সংক্রান্ত যে ব্যয় সেটাও কিন্তু আমরা তোমার হচ্ছে যে একটা সহনীয় পর্যায়ে রাখতে পারবো বা সেটাকে অপটিমাম রাখতে পারবো। আর একটা বিষয় দেখো যে নিরাপদ মজুদ কিন্তু সর্বনিম্ন করা সম্ভব হবে। আবার সার্বিক যে সাপ্লাই চেইন, সেই সার্বিক সাপ্লাই চেইনটা কিন্তু অনেক সময় এটি কিন্তু তোমার হচ্ছে সচল থাকে, এবং সাপ্লাই চেইনের যে প্রফিট সেটি কিন্তু সর্বোচ্চ হবে। তো এই সব কিছু ছিল কিন্তু আসলে সেফটি স্টকের আসলে অনেক উপকারিতা এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। এবং আমরা যে সব শেষের যে আজকে টপিকসটি আলোচনা করব সেটি হচ্ছে ডিটারমাইনিং অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ সেফটি ইনভেন্টরি। আসলে
আমরা এটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে নিরাপদ মজুদের যে সঠিক পরিমাণ নির্ধারণ, এটা আসলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে দুইটা প্রক্রিয়া। নাম্বার ওয়ান, তোমরা দেখতে পাচ্ছ দ্য আনসার্টেনটি অফ বোথ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এবং যোগান, এই দুটির কিন্তু যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার মাধ্যমে কিন্তু আমরা এই মজুদ, যে নিরাপদ মজুদ, সেই নিরাপদ মজুদটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। হ্যাঁ, এবং আরেকটি বিষয় দেখো 2 নম্বরে, সেটি হচ্ছে এরকম যে দ্য ডিজায়ার্ড লেভেল অফ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আমাদের যে পণ্য, সে পণ্যের যে পর্যাপ্ততা, দ্য অ্যাভেলেবিলিটি, সেটার যে একটা কাঙ্ক্ষিত স্তর রয়েছে, সেই কাঙ্ক্ষিত স্তর, অর্থাৎ দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে চাহিদা এবং যোগান উভয়ের অনিশ্চয়তার কারণে, বা আমরা সেটা বিবেচনা করে আমরা এই সেফটি স্টকের যে লেভেল, সেটি নির্ধারণ করতে পারি। আর একটি হচ্ছে যে আমাদের যে পণ্য পর্যাপ্ততার যে একটা লেভেল, সেই লেভেল থেকেও কিন্তু আমরা সেটিকে নির্ধারণ করতে পারি। তো এই দুটি ছিল। আর মাঝখানের দেখবে একটা কথা, যে দুইটি কথা এখানে লেখা, মেজারিং ডিমান্ড আনসার্টেনটি। হ্যাঁ, অর্থাৎ মানে বিষয়টি এরকম দাঁড়ায়, আমরা যদি প্রোডাক্ট ডিমান্ড আনসার্টেনটি, একটা চাহিদার কিন্তু তোমার হচ্ছে যে অনিশ্চয়তা রয়েছে, সেই অনিশ্চয়তাটা কিন্তু পরিমাপ করার পরে এটা করতে পারি। আরেকটি হচ্ছে দেখো যে মেজারিং প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, যে কথাটা আমি একটু আগে বললাম, যে আসলে যে মানে প্রোডাক্ট যেটা থাকবে, সেই প্রোডাক্টের যে অ্যাভেলেবিলিটি সেটি, এবং প্রোডাক্টের যে অ্যাভেলেবিলিটি সেটি তোমার নির্ণয়ের কিন্তু এখানে 3টা পদ্ধতি রয়েছে। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে প্রোডাক্ট ফিল রেট। হ্যাঁ, এটা প্রোডাক্ট ফিল রেট, আসলে এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে দেখবা যে অর্ডার ফিল রেট, একটা হচ্ছে প্রোডাক্ট ফিল রেট, আর একটি হচ্ছে অর্ডার ফিল রেট, আর একটি হচ্ছে সাইকেল সার্ভিস লেভেল। তাহলে এই 3টি পদ্ধতি, ওএফএল বা আমরা যদি বলি পিএফএল বা পিএফ, মানে যেটা প্রোডাক্ট ফিল রেট, আরেকটি হচ্ছে আমাদের অর্ডার ফিল রেট, আরেকটি হচ্ছে সাইকেল সার্ভিস লেভেল। তো এই 3টি পদ্ধতি কিন্তু এই প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বা ব্যবহার করা হয়। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই তোমরা ভালো থাকবে, অনেক বেশি ভালো থাকবে। এবং আজকে যারা তোমরা এই ক্লাসটি উপভোগ করলে, তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই এই 10 নম্বর লেকচার থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই নিরাপদে থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল।